আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে আমাকে সাহস যোগানোর জন্য, সহযোগিতা করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। যুদ্ধটা সাবস্ক্রিপশনের। আপনারা যত বেশি লাইক কমেন্টস করবেন তত বেশি ভিডিওগুলো সামনে যাবে মানুষের, আর সেটা মানুষ শুনবে, আর সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আপনারা করার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলছি এবং কেন বললাম যে বেনজিরকে কি দুবাই সরকার আসলে ফেরত দেবে বাংলাদেশ সরকারের কাছে, নাকি আমাদের সরকার প্রধান ওনারা সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হ্যাঁ বেনজিরকে গ্রেপ্তার করেছে, 1 মাসের মধ্যে আমরা পাবো। না, বেনজিরকে আটক বলেন বা গোয়েন্দা দপ্তরে ডেকে নিয়ে যাওয়া বলেন, যাই হবে হবে। তবে তার আগে আপনাদের কয়েকটা কথা বলি, তাহলে হয়তো আপনারা একটু বুঝে যাবেন। কারণ অনেকেই, আমার অনেক ভাই বোন আফসোস করছেন, আয় হায় হায়। অনেকে আবার ফেসবুক পোস্টে, আমার পোস্টের নিচে লিখছেন ভাই এই সময় দলের বিরুদ্ধে এগুলো বলার কি। না ভাই, বেনজির আমার দলীয় কর্মী না, দলীয় নেতাও না, কিছুই না। তো বেনজির আহমদের 2024 সালে কিছু ঘটনা বলি আপনাদের স্মরণ হবে। দেখেন 2024 সালের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন ছিলেন কিন্তু আমাদের আইজিপি বেনজির আহমেদ। 18 এপ্রিল 2024, 18 এপ্রিল তারিখগুলো একটু মনে রাখেন এবং আমার আশপাশে দেখবেন স্ক্রিনগুলো দিয়ে দিব, আপনারা যাচাই করে নিতে পারেন। দুর্নীতি দমন কমিশন বা দুদক বেনজির আহমদের সম্পদের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় 18 এপ্রিল 2024। কার সরকার ছিল? এই জন্য একটা তদন্ত কমিটি গঠন করে সরকার। 23 এপ্রিল 2024 হাইকোর্টে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। 23 মে 2024 আদালতে বেনজির আহমদ ও তার পরিবারের 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। কত? 2024 23 এপ্রিল, 23 মে আদালত যে 33টি ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব বেনজিরের পরিবারের। 26 মে 2024 আদালত আরও তার যত সম্পত্তি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ার এবং বিনিয়োগ জব্দের নির্দেশ দেন। সব 2024 কিন্তু। এরপরে 4 মে 2024 পরে তথ্যটা পরে প্রকাশিত তথ্য অনুযায়ী বেনজির আহমদ তার স্ত্রী কন্যারা দেশ ত্যাগ করেন। কত? 4 মে 2024। 28 মে 2024 দুদুকে বেনজির আহমদ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তাকে 6 জুন এবং পরিবারের সদস্যকে 9 জুন হাজির হতে বলা হয়। জুন 2024 আদালত তার সম্পদের যেই সম্পত্তি ছিল বাংলাদেশের সবগুলাই ক্রোকের নির্দেশ দিয়েছিল। 2024 তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। ঢাকার একটি আদালত তার পরিবারের নামে থাকা আরো কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন 12 জুন 2024। এর মধ্যে জমি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ার, ব্যবসায়িক সম্পদ অন্তর্ভুক্ত। 23 থেকে 24 জুন দুদক কার্যালয়ে বেনজির আহমেদের স্ত্রী কন্যারা হাজির হন নাই। এরপর দুদক জানায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুলাই 2024 আসেন এবার। দুদক হাইকোর্টের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। দুদক হাইকোর্টে প্রতিবেদনে বলা হয় বেনজির আহমেদ এবং তার পরিবার প্রায় 43.46 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যা পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। হাইকোর্ট দুদকের তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন। বিপুল পরিমাণের জমি, ফ্ল্যাট, রিসোর্ট, ব্যবসায়িক সম্পদের মালিকানা, ব্যাংক হিসাব, অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সম্পদের উৎস সম্পর্কে দুদকের অনুসন্ধান, আদালতের মাধ্যমে সম্পদ জব্দ ও ক্রোক কার্যক্রম। এবং একটি বিষয় মনে রাখা জরুরি, 2024 সালের জুন জুলাই মাসে প্রকাশিত এইসব তথ্য ছিল মূলত তদন্ত, অনুসন্ধান এবং আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ ভিত্তিক। এর বিভিন্ন পত্রিকা আছে বাংলাদেশে। এইসব অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত বিচারের রায় হয় নাই তখন, অর্থাৎ আদালতে অনুসন্ধান চলমান ছিল। অভিযোগের সত্যতা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত তখনও আদালত দেয়নি। তো আপনারা কি মনে করেন, যেটা কাহিনীটা কি? এই ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত বিচার হওয়ার উচিত নাকি তদন্ত হওয়া সম্পূর্ণ অপেক্ষা করা উচিত? মন্তব্য কিন্তু আপনাদের। এগুলো ছিল সব 2024-এর জুন জুলাই। আর ঠিক এইটার পরপর জুলাইয়ে, এটার পরপরই এমন একটা কাহিনী হয়েছিল যে আন্দোলন চাঙ্গা হয়ে গেছিল। কাদের আন্দোলন? ওই যে সন্ত্রাসীদের আন্দোলন।
তখন বিভিন্নভাবে আমরাও ফেসবুকে লিখছিলাম কি ব্যাপার, সরকার পুলিশ প্রশাসনের উপরে একটু চাপ দেওয়ার সাথে সাথে আন্দোলনটা মনে হয় যেন কেমন একটা ঘুরে যাচ্ছে, হঠাৎ সরকার বিরোধী আন্দোলন, এইখানে কি বেনজিরের কোনো জড়িত আছে কিনা, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল তখন, কিন্তু কেউ দাম দেন নাই। এরপর 5ই আগস্ট ঘটে গেল, কিন্তু 5ই আগস্ট ঘটছে 3ই আগস্ট, 4ই আগস্ট, 5ই আগস্ট সকাল পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জানে না যে শেখ হাসিনা সহ পুরো সরকারটা এইভাবে তছনছ করে দিবে জঙ্গিরা, আমাদের নেত্রী দেশ ত্যাগ করতে বাধ্য করবে সেনাবাহিনী, সারা জায়গায় আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে মাইরা ধৈরা বিল্ডিং থেকে ফেলে দেবে। এটা জানতেন আপনারা কেউ? 4 তারিখ বেনজির ভাই কিভাবে জানলেন এবং ওনার পরিবার সহ উনি আবার দেশ ত্যাগ করলেন? 4ঠা আগস্ট উনি দেশ ত্যাগ করেছিলেন সসম্মানে। দুবাইতে আছেন। আপনারা একটু মনে করাই দিই, দুবাইতে আরাফ খান নামে আরেকজনকে ধরা হয়েছিল বেশ কিছুদিন আগে, মনে আছে? স্বর্ণের ব্যবসা, গোল্ডের ব্যবসা, গাড়ি বাড়ি, ওই সে হাজারো জিনিস, ঠিক আছে না? এই সম্পদের মালিক তখনই বলা হয়েছিল যে এগুলো সব বেনজিরের। কারণ আরাফ খান একজন এসআই হত্যা মামলার আসামি, আর তখন র্যাবের চিফ ছিলেন আমাদের বেনজির সাহেব। সকলে বলে, আমি বলি না কারণ আমার কাছে পুরোপুরি জানি না, আরাফ খান তো আমার বন্ধু না, যে সব সম্পত্তি নাকি কার, আমাদের বেনজির সাহেবের। তো সে আরাফ খানকে ধরার পরে দুবাইতে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করার পরেও কিন্তু দুবাই বাংলাদেশকে পাঠায়নি। তার কারণ কি জানেন? আরাফ খানের ছিল একটা ভারতীয় পাসপোর্ট। জিসানের কথা মনে আছে আপনাদের? তাকেও দুবাইতে ধরছিল, তাকেও ফেরত পাঠাতে পারে, কারণ তার কাছে ছিল নেপালের পাসপোর্ট, ফেরাবে কোথায়? আর এখন আপনার যেই আমাদের ভাইয়া বেনজির ভাই, ওনাকে ধরেছেন, ওনার হচ্ছে পর্তুগিজ পাসপোর্ট, উনি পর্তুগিজ পাসপোর্টের উপরে 10 বছরের গোল্ডেন ভিসা পেয়েছেন, ওনাকে পাঠাবেন কিভাবে? আর এমনও তো হইতে পারে যে এই যে এখন যখন আপনাদের সামনে ভিডিওটা আসছে, এই সময় হয়তো উনি ওখান থেকে কাস্টডি থেকে বেরিয়ে ওনার বাংলোতে আছেন, কারণ ওনাদের তো কোটি টাকা আছে। উকিলটা দাঁড়ায় যাবে, বলে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে ছেড়ে দেন, আপনাদের এই দুবাইয়ের তদন্ত হওয়ার আগ পর্যন্ত উনি কোথাও যাবেন না। দুবাই গভর্নমেন্ট কি জানেন না এই পয়সা কিভাবে আসে? ওনার এখানে মানি লন্ডারিংয়ে দুবাইতে কিভাবে যায়? দুবাইতে বিজনেস হাব, পৃথিবীর যে কোনো দেশ থেকে হুন্ডিতে টাকা আসতে পারে। আপনি আজকে বলেন যে 2 লাখ দেড়হাম দিবেন বাংলাদেশে লোকের কাছে, দুবাইতে আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে আপনার নামে গোল্ডেন ভিসাও তৈরি হবে, কারণ ব্যবসাতে 2 লাখ দেড়হাম মস্কারি না, অনেক টাকার ব্যাপার। আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হবে, আপনি সসম্মানে দুবাইতে আসে থাকবেন। এগুলো দুবাই সরকার জানে, কারণ এটার যদি ওনারা যদি এই নিশ্চয়তা না দেন, তাহলে ওনাদের দেশ তো ডিবে যাবে, ব্যবসা শেষ, সবাই টাকা উইথড্র করবে যে না দুবাইতে তো সেফ হোম না এটা, সবাই আসো ওইভাবে। দেরা দুবাইয়ের 70% কিনা বিভিন্ন জনের। দুবাই সরকার জানেন না এই টাকা কিভাবে আসছে, কে আনছে, কার নামে, কোথায় সম্পত্তি, কত টাকার সম্পত্তি, সবাইরে ধরবে। তারা মজার ইনফরমেশন দিই, এই যে আপনার রেড নোটিশ যেটা ইন্টারপোলের, সেখানে রেড নোটিশে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি যে এই বেনজিরের নামে কোনো রেড নোটিশ আছে, বা আপনার যে কথাগুলো বলা হচ্ছে এখন যে বেনজিরকে, মানে যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে পেয়েছে কি, যে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার না, এটা আসলে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ওখানে আছেন এখন উনি। এবং এই রেড নোটিশটা না থাকার কারণ দুইটা হইতে পারে। এক হচ্ছে যে ওনাকে যেই কারণে নিয়ে গেছে ওই কারণটার সাথে আমাদের দেশের এইসব ঘটনা নয়, হয়তো অন্য কোনো বিষয় হতে পারে, সেটা হয়তো সব মিনিমাইজ হয়ে যেতে পারে, ছাড়াও পেয়ে যেতে পারে। আবার এমন আছে হয়তো আমাদের দেশে যারা যে এম্বাসি থেকে, দুবাই থেকে যারা খবর দিছে, তারা হয়তো মিস ইনফরমেশন দিচ্ছে, মিসলিডিং। দেশের ভিতরে হয়তো অন্য কোনো একটা অঘটন হয়তো ঘটতে যাচ্ছে, যার কারণে হঠাৎ করে বলা হলো যে বেনজির অ্যারেস্ট, বেনজির গ্রেপ্তার, বেনজিরকে 1 মাসের ভিতরে আনছি, তার মানে আমি আপনি আমরা সবাই বেনজির বেনজির নিয়ে লাফাই, আর এখানে অন্য কিছু ঘটুক। একটা কথা মনে স্লোগান ছিল পাকিস্তানে, ছোটে ছোটে মাম্মি লম্বি সে লকির বেনজির বেনজির, মানে বেনজির ভুট্টো নিয়ে পাকিস্তানের অন্য দলগুলো বলতো। তো যারা পাকিস্তানি আছেন তারা বুঝবেন আমার এই ভাষাটা আমি কোথায় কি বললাম, এটা আপনারা জানেন। তো বেনজিরকে ফেরত পাঠাবে কিভাবে? ওনার তো পর্তুগিজ পাসপোর্টে গোল্ডেন ভিসা সব ওখানে। বেনজির সাহেবের তো যেই পয়সা, যে ওনার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি পড়তো, ওনার মেয়ে রেস্ট করার জন্য 7 কোটি না 8 কোটি টাকা দিয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনা দিয়েছিল, খালি মেয়ে 1.5 ঘন্টা রেস্ট করবে এইসব কারণে। তো যেই পরিমাণ টাকা, দুবাই গভর্নমেন্টও জানে এই টাকা কখন কিভাবে কিভাবে ঢুকছে, কে কার নামে আনছে, কে কার নামে
তারা তাদের ব্যবসা লস করবে না এবং তারা এইভাবে পাঠাবে না। এটা হচ্ছে যে আপনার সেফ হ্যাভেন। দুবাই এখন সেফ হ্যাভেন, ওদের কাজই চলে এটা। সুইজারল্যান্ডে যেমন আগে শুনতেন না সুইস ব্যাংকে টাকা রাখা যায়, দুবাই এখন সেম। কোত্থেকে কিসের টাকা আসে? এটা চিন্তার বিষয় যে বেনজিরকে ফেরত দিচ্ছে কিনা। আর এটা বলি, এইখানে ইন্ট্রিম গভর্নমেন্ট বা এই গভর্নমেন্টের কোনো কৃতিত্ব নাই যে ওনার বিরুদ্ধে মামলায় আগস্টের পরে যেগুলো হচ্ছে ওগুলা। কিন্তু এরা বলছে, সংসদে দাঁড়াইয়া বলছে যে বেনজিরকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির মামলায়। আর দুর্নীতির মামলা সবগুলোই আওয়ামী লীগ সরকারের আমলে করা। এবং আমার যেটা মনে হয়, আমি যেটা আগে থেকেই বলছিলাম, যে আওয়ামী লীগ সরকার এইবার যখন 24-এ যখন আসলেন, তখন আমাদের নেত্রী এই দুর্নীতিবাদ সবগুলোর ধরার জন্য, একটা গলা চিপা ধরার জন্য কাজ করতেছিলেন। আর সেটারই ছিল যে এই বেনজির ভাই, ওনার বিরুদ্ধে মামলার ফিরিস্তিগুলো তো দিলাম, কখন কি হয়েছে। এরপরেই দেখেন, একটু চিন্তা করেন, বেনজিরের বিরুদ্ধে এগুলো হওয়ার পর থেকে আপনার কিন্তু দেশের বিরুদ্ধে কি জানি একটা ওলট পালট হইল। পুলিশ, আর্মি, বিডিআর সব ওলট পালট হয়েছে। এই আওয়ামী লীগ পতনে বেনজির দায়ী কি না আপনারাই বিচার করেন, আপনারাই চিন্তা করেন। কেন, কখন, কি হইল, এগুলো একটু চিন্তা করেন। কেন উনি 4 তারিখ ভাইগা গেল, কেন ওনার পরিবার ভাইগা গেল? বেনজির আওয়ামী লীগ নেতা না, বরং বেনজিরদের কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ভারতের দিল্লি বিমানবন্দরে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের উপ হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতির জন্য দায় কার? দিল্লি ইমিগ্রেশন কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, নাকি বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনের কর্মকর্তাদের গাফিলতি এর জন্য দায়ী? তার চেয়ে বড় প্রশ্ন হলো, উপদেষ্টা নিজে কি এই ঘটনায় নিজের দায় এড়াতে পারেন? বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হলেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং ভারতীয় ভিসা ছাড়া উপদেষ্টা কেন সরকারি সফরে গেলেন সেই প্রশ্নের উত্তর মিলছে না। কেন তিনি কয়েক বছর আগে নেওয়া সার্ক স্টিকার নিয়ে রওনা হলেন, যেখানে পাহেলগ্রাম ঘটনার পর ভারত আর সার্ক স্টিকার গ্রহণ করে না? আবার এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন সীমান্তে উত্তেজনা সহ একাধিক বিষয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বিশেষ কোনো বার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমেই জেনে নেওয়া যাক, দিল্লি এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানের সাথে ঠিক কি ঘটেছিল। বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, 14 জুন রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক সমকাল বলছে, ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা পদে থাকা জাহেদুর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সূত্রের বরাত দিয়ে লিখেছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকা বা ওয়াচ লিস্টে উপদেষ্টা জাহেদুর রহমানের নাম থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। সে কারণেই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটকে রাখেন। ওই প্রতিবেদনে বলা হয়, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি কালো তালিকা থেকে জাহেদুর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল, যে কারণে তিনি পৌঁছানোর পরই সতর্কতা তৈরি হয়। পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হয় উপদেষ্টা তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার প্রস্তুতি নেন। একটি সূত্র বলছে, ভারতের সমালোচনার কারণে বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল দেশটিতে নিষিদ্ধ। ডক্টর জাহেদুর রহমানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি ভারতে দেখা যায় না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে জাহেদুর রহমানের ইউটিউব চ্যানেল ভারতে
নিষিদ্ধ করা হয়েছিল। আজ ভারত থেকে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলে ঢোকার চেষ্টা করলে এই বার্তা এসেছে। এখানে লেখা আছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি একটি আদেশের কারণে এই কন্টেন্ট এখন পাওয়া যাচ্ছে না। বিডিনিউজ 24 খবরে বলা হয়েছে, দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা 11:30টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। ঘটনাটি ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। ঘটনার বিশ্লেষণে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন করেন, এই ঘটনার দায় কার? প্রথমত দেখার বিষয়, ডক্টর জাহিদুর রহমান কোনো ব্যক্তিগত সফরে নয়, বরং রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর সিনিয়র প্রতিনিধিদের কমিটির 28তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে 15 থেকে 16 জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ডক্টর জাহেদ। IOR হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের 23টি সদস্য রাষ্ট্র এবং 11টি সংলাপ অংশীদার নিয়ে গঠিত একটি অত্যন্ত প্রভাবশালী বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা। এই সংস্থার মূল কাজ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো। বাংলাদেশ এই ফোরামের সক্রিয় একটি সদস্য এবং এই অঞ্চলের জলসীমা সুরক্ষায় ঢাকার ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত কৌশলগত। 2026 সালে এই সম্মেলনটির মূল সমন্বয়ক ও আয়োজক ছিল যৌথভাবে IOR এর সচিবালয় এবং আয়োজক দেশ হিসেবে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স MEA। বাংলাদেশ IOR এর সক্রিয় অংশীদার হওয়ার নিয়ম অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো দেশকে নিমন্ত্রণ করে, তাহলে নিয়ম অনুযায়ী ওই দেশের প্রতিনিধিকে রিসিভ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে লিয়াজো অফিসার হিসেবে কারো দিল্লি বিমানবন্দরে থাকার কথা ছিল। কিন্তু ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে সেরকম কেউ ছিলেন না। আবার বাংলাদেশের দিল্লি হাই কমিশনের প্রতিনিধিরাও থাকার কথা ছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ডক্টর জাহেদ যে IOR এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, রবিবার সন্ধ্যায় যে তিনি পৌঁছাবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারিভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ফোনেও এই বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হলো স্পষ্ট নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে ডক্টর জাহিদুর রহমানের পাসপোর্ট ও ভিসা বিষয়। 3.5 মাস আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ডক্টর জাহিদুর রহমানকে নিয়োগ করা হয়। সাধারণ নিয়ম অনুযায়ী VIP প্রোটোকল পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা নিয়োগের প্রথম সপ্তাহে লাল বা কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং এই পাসপোর্ট ইস্যু করার সময় সবুজ পাসপোর্টের গায়ে ইনভ্যালিড বা অকার্যকর সিল মেরে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের প্রথা অনুযায়ী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার যোগ্য ব্যক্তিরা লাল পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ করেন না। তাদের স্ত্রী, পুত্র, সন্তানরা চাইলে এই পাসপোর্ট নিতে পারেন, তবে তাদের জন্য এটি ঐচ্ছিক। প্রশ্ন উঠেছে, এমন কড়া নিয়ম থাকা সত্ত্বেও কেন ডক্টর জাহিদুর রহমান, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি সবুজ পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছেন? তা নিয়ে সাধারণ মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ হাইকমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে তার সফরের ব্যাপারে কূটনৈতিক নোটের মাধ্যমে অবহিত করলেও ভারতীয় বিমানবন্দর ইমিগ্রেশন যে ধরনের ডেটাবেস নির্ভর, সেখানে লাল পাসপোর্টের বাইরে অতিরিক্ত মর্যাদা দেওয়া হয় না। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, সেটি হলো ভারতে একটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে অংশ নিতে যাওয়া সত্ত্বেও ডক্টর জাহেদের পাসপোর্টে কোনো ভারতীয় জাতীয় ভিসা বা কূটনৈতিক ভিসা ছিল না। এর পরিবর্তে তিনি ভ্রমণ করেছিলেন একটি সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার নিয়ে। 1988 সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত 4th সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থার প্রস্তাব করা হয়। পরবর্তীতে 1992 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। তবে সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার কোনো আন্তর্জাতিক বা বৈশ্বিক সংস্থা সরাসরি দেয় না। এই স্টিকারটি ইস্যু করার দায়িত্ব সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট নাগরিকের নিজ দেশের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত থাকে। সার্কের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ দেশের নাগরিকদের
আবেদন যাচাই করে স্টিকার মঞ্জুর করে। বর্তমানে 24টি নির্দিষ্ট শ্রেণীর নাগরিক এই স্টিকার পাওয়ার যোগ্য, যার মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সদস্য, বিচারপতি, প্রথম শ্রেণীর আমলা, ব্যবসায়ী নেতা, স্বীকৃত সাংবাদিক এবং ক্রীড়াবিদ। তবে সার্ক ভিসা নীতিমালার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তি তাদের জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকি স্বরূপ, তবে তারা যে কোনো মুহূর্তে সেই ব্যক্তির সার্ক স্টিকার থাকা সত্ত্বেও তার প্রবেশাধিকার প্রত্যাখ্যান করতে পারে। ভারত ইতিমধ্যে পাকিস্তানের নাগরিকদের জন্য সার্ক ভিসা এক্সিমিশন স্কিম সম্পূর্ণ স্থগিত করে রেখেছে। 2025 সালের পাহেলগ্রাম জঙ্গি হামলার পর ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা পরিষদ পাকিস্তানি নাগরিকদের জন্য এই স্কিমের সমস্ত সুযোগ সুবিধা প্রত্যাহার করে নেয়। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সম্মেলনে যোগ দিতে ডক্টর জাহেদ ব্যবহার করেছেন আগে থেকে নেওয়া একটি সার্ক স্টিকার, যা বেশ কয়েক বছর আগে নেওয়া হয়েছিল। বিমান থেকে নেমে মিস্টার রহমান তার এই পাসপোর্ট ভারতীয় ইমিগ্রেশনে দেওয়ার পর তাকে অপেক্ষা করতে বলা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি সেখানে অপেক্ষমান ছিলেন এবং সেখানকার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এমন তথ্য পাওয়া গেছে। সূত্রগুলো বলছে, জাহেদুর রহমানের পাসপোর্টে ভারত সরকারের তালিকায় ফ্ল্যাগড ছিল, অর্থাৎ এই পাসপোর্টটি ভারত সরকারের সতর্কতামূলক আপত্তি তালিকায় ছিল। তবে এ বিষয়ে ভারতের কর্মকর্তারা কিছু জানাননি। প্রশ্ন উঠেছে, কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে সরকারি সফরে যাওয়া ডক্টর জাহেদের ব্যক্তিগত ভুল নাকি বড় ধরনের নিয়মের লঙ্ঘন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বড়েকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়, যদিও ভারতের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দর্শক, এই ঘটনাটি যখন ঘটলো তখন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিমধ্যেই বেশ কয়েকটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত ইস্যুতে উত্তপ্ত ছিল। ডক্টর জাহেদের ঘটনাটি তাই কেবল একটি বিমানবন্দরে ঘটে যাওয়া ভুল নয়, বরং দুই দেশের গভীরতর অবিশ্বাসের সম্পর্কের বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে 2026 সালের মে ও জুন মাসে ভারত বাংলাদেশ সীমান্তে পুশ ইন করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবার বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ আমদানির দীর্ঘদিনের চেষ্টা ভারতের সিদ্ধান্তের কারণে হোঁচট খেয়েছে। 2025 সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে নেপাল থেকে চলমান 40 মেগাওয়াট বিদ্যুতের বাইরে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত করার বিষয়ে ত্রিপক্ষীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু 2026 সালের জুনের শুরুতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ বহরমপুর ভেড়ামারা গেট করিডোর দিয়ে সঞ্চালনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ভারতের দাবি, করিডোরে কোনো অতিরিক্ত সঞ্চালন সক্ষমতা নেই। এমন পরিস্থিতিতে ডক্টর জাহিদুর রহমানের ঘটনাটি ভারত ও বাংলাদেশের মধ্যকার অবিশ্বাসের মেঘকে আরো ঘনীভূত করবে কিনা সে সন্দেহ বাড়ছে।